সুফিয়ান থেমে গেল। সে চোখের কর্নার থেকে আবছা গাঢ় ছায়া দেখতে পেল। গল্পটা অসমাপ্ত থাকলো। রাত এখন শেষের দিকে। সুফিয়ান ফারদিনাকে চুপ থাকার ইঙ্গিত দিয়ে নিজের পেছনে নিয়ে বটগাছটার পেছনের দিকে খুঁজতে শুরু করলো আবছা ছায়াগুলোকে। ওরা ছায়া না, চারটে মানুষ। সুফিয়ানকে দেখে একজন দৌড়ে পালালো, আর একজন দৌড়ের জন্য প্রস্তুত হলো। বাকি দুজনকে সুফিয়ান ধরে ফেলল। ওরা দুজন কাপা কাপা গলায় মাপ চাইছে। আমাদের কিছু করবেন না, আর এরকম কিছু করব না। কি করবি না? এখানে লুকিয়েছিলিস কেন? আমাদের চুপচাপ দেখছিলি কেন? ওরা কি বলতে চাইছে সুফিয়ান বুঝতে পারলো না, প্রশ্ন করলো। ওরা দুজন দুজনের দিকে দেখলো। কঞ্চ ভারী, দেহ ভারী, চুলগুলো বড় বড়, মনে হচ্ছে অনেক দিন কাটে না। কণ্ঠে ধরা গেল বয়স আনুমানিক 40। জবাব দে। তোমরা সত্যিই চোর? তাহলে আমি তোমাদের গরু চুরি করতে সাহায্য করব। এগুলো কি বলছো? তুমি সাহায্য করবে মানে? কারণ আমাদের খামার থেকে কিভাবে গরু চুরি করা যাবে সেটা আমি ভালো জানবো, তাই না? চোর দুটো নিজেদের মধ্যে ফিসফিসিয়ে বলল। মনে হয় পুরোটাই পাগল। সুফিয়ান ফারদিনার কথা উপেক্ষা করে চোর দুটোকে বলল। চুরি করা অন্যায় জানিস তো? বল, এখন পর্যন্ত কত গরু চুরি করেছিস? আমি কিন্তু তোদের চিনে ফেলেছি। সত্য না বললে কিন্তু কারি রশিদ তালুকদারের কাছে সব সত্য বলে দেব। এরকমটা করবেন না। এখন পর্যন্ত 30টার উপরে গরু চুরি করেছি, সব বিক্রি করে টাকা খরচ করে ফেলেছি। সুফিয়ান ওদের কলার ছেড়ে দিল, গাছের শিকড়ের উপর বসলো। ওদের বসতে বলল। ওরা হাঁটু ভাঁজ করে বসে। সুফিয়ান দৃঢ় কণ্ঠে বলল। চুরি করা মানে অন্যের হক ছিনিয়ে নেয়া। সব পাপের মধ্যে এটা অন্যতম পাপ। এখন পর্যন্ত অনেকের হক মেরে খেয়েছিস। আমি তোদের সত্য বলবো না, একটা শর্তে। তোরা আর চুরি করবি না, হালাল পথে চলবি। ধর্মকর্ম পালন করা হয়। দুজন একসাথে দুই ধরনের জবাব দিল। একজন বলল হয়, অন্যজন বলল না। সুফিয়ান না ধরে নিল। ধর্মকর্ম পালন করতে হবে, চুরি ছেড়ে দিতে হবে। কৃষি কাজ করে আমাদের সাধারণ মানুষের জন্য কৃষিকাজও রয়েছে। কৃষিকাজের জন্য জমি দরকার, নিজেদের না হলেও বর্গা দরকার। কে দিবে জমি? কার জমিতে ফসল ফলাবো? আমি দেব, তোরা আমার সাথে কাজ করবি। করবি? করব। তোদের সাথে যে দুজন ছিল ওদেরও আগামীকাল নিয়ে আসবে আমার বাড়িতে। নিয়ে আসবি তো? আসবো। তোদের বাড়ি ঘর আমি চিনি। তোরাই যে চোর তা জানতাম না। এখন বল, তোদের নাম কি? আমার নাম দরুদ, কালাই। হাবলু লাটিয়াল। লাঠিয়াল? আগে আমি লাটিয়াল দলে ছিলাম, সময় এখন আমায় গরু চুর বানিয়ে দিয়েছে। অসাধারণ। সুফিয়ান হাঁপ ছেড়ে বলল। অসাধারণ বলায় হাবলু দাঁত বের করে হিহি করে হেসে উঠল। হাসছিস কেন? ওই যে আপনি অসাধারণ বললেন। তোদের পূর্ব পরিচয় শুনে অবাক হলাম। যাকগে, ভোরবেলার কাছাকাছি সময়। আজ চলে যা, আগামীকাল তোরা চারজন আমার বাড়িতে আসবি। মনে থাকবে? থাকবে। ওরা চলে যায়। ফারদিনা এতক্ষণ চুপচাপই দাঁড়িয়েছিল। এতক্ষণ পরে সবই মুখ খোলার জন্য সময় হলো যেন তার। কিছু বলার আগে সুফিয়ান বলল। তুমি ওদের চুরি করার জন্য উস্কানি দিচ্ছিলে কেন? ওরা যদি আজ গরু চুরি করতো, আগামীকাল সেসব নিয়ে ভাইয়েরা ব্যস্ত থাকতো। কিছুদিন হয় চুরি নিয়ে অভিযোগ আসছে, তারা এইসব নিয়ে ব্যস্ত থাকতো, আর আমি এদিকে তোমার সাথে সময় কাটাতে পারতাম। ভালো হতো না? মোটেই না। বলে সে হাঁটা শুরু করলো তালুকদার বাড়ির দিকে। কেন? ভাগ্যিস ওরা আজকে আমার কাছে ধরা পড়েছে। যদি তোমার ভাইদের কাছে পড়তো তাহলে আস্ত রাখতো না। তাহলে তুমি ওদের ছেড়ে দিলে কেন? ওরা প্রতিটা মানুষকেই ভালো হওয়ার একটা সুযোগ দিতে হয়। ওদেরও দিয়ে দেখি। কখনোই আসবে না তোমার কাছে, আর তুমি চুরি করাও বন্ধ করবে না। তুমি কি ওদের সত্যিই চেনো? না। তাহলে মিথ্যা বললে কেন? ওদের চিনে ফেলেছি বলেছি দেখে ওরা ভয় পেয়েছে। আগামীকাল নিশ্চিত আসবে। আমি নিশ্চিত আসবে না। তা আসলে কি তোমার খেতে কাজ দেবে? দেব। ওরা তোমাকে ঠকাবে। তুমি দেখা যাক। বলতে বলতে তালুকদার বাড়ির পেছনে চলে আসে তারা দুজন। সুফিয়ান ফারদিনার দিকে সে বলল। সারা রাত ঘুমোওনি, এখন গিয়ে বিশ্রাম নাও। চলে যাবে? যেতে তো হবেই। আবার কবে দেখা হবে আমাদের? এমন ভাবে বলছো আমি যেন বিদেশে থাকি। আমি আসবো আদিব ভাইয়ের সাথে কথা বলতে। সুফিয়ান চলে যেতে ফারদিনা
দাঁড় করিয়ে দেয়। বলবে কিছু? অন্যদিন। বলেই ফারদিনা প্রাচীরের ছোট্ট দরজা থেকে ভেতরে প্রবেশ করতে সুফিয়ান শোনো বলে দাঁড় করিয়ে দিল। ফারদিনা ঠোঁটের ফাঁকে হাসি এনে বলল, কিছু বলবে? জড়িবুটি দিয়ে মদের নেশা কাটানোর জন্য ধন্যবাদ। আজ রোববার চৌরঙ্গি হাট বাজার বসেছে। রশিদ তালুকদার শহর থেকে ফিরেছেন। বাড়ির বিশ্বস্ত কাজের লোক কুদ্দুস রশিদের কাছে নামটা বেশ বড়ই মনে হয়, তাই সে ছোট্ট করে কালু ডাকে। দেখতে শুনতেও কালো, উচ্চতায় 4 ফুট 10 ইঞ্চির মতন। ওকে কিছু টাকা এবং বাজারের ফর্দ ধরিয়ে দিয়েছে। তাজা মাছ, মাংস, সবজি সবকিছু আনতে বলেছে। কালু, তোর বাজারে এর আগের বার ভুল ছিল। ওজনে 500 গ্রাম আলু কম ছিল, কিন্তু টাকাও পাইনি। টাকা তুই মেরে দিয়েছিস। 5 পয়সা টাকা মেরেছিস কেন? মেরেছি। এর জন্য শাস্তি দরকার কিনা? দরকার। রশিদ সিগারেট ফোকল, কিছু টাকা কুদ্দুসের দিকে এগিয়ে দিল। এখন আমি যাব? আমি না থাকাকালীন কেউ এসেছিল। এসেছিল? কে এসেছে বলিসনি তো? ডাক রানার। কে চিঠি পাঠিয়েছে? একজন দারোগা। কই দে দেখি। আপনার না পড়াই ভালো, খারাপ লাগবে। দে বলছি। কুদ্দুস চিঠি দিল। রশিদ মিনিট 5 ধরে চিঠি পড়া শেষে মৃদু হাসল। কি বুঝলেন পড়ে? যা বুঝলাম, দারোগার নিপ কলমের কালির অফার, সাথে 60টা বানান ভুল। আপনাকে তো আজে বাজে কথা বললো উনি। জমিদারি ঠিক মতো পালন করছে না, আর আপনি হাসছেন। শোন কালো, জীবনের প্রতিটি মুহূর্তে বেশি বেশি হাসতে হয়, খারাপ সময় একটু বেশি হাসতে হয়। এতে কি হয় জানিস? আপনি বললে জানবো। মন সতেজ হয়। যা 1 কাপ চা নিয়ে আয়। বাজারে যেতে দেরি হবে না? হবে না, আগে বাজার না আমি। আপনি? কুদ্দুস জানে রশিদের কথার পাল্লায় পড়লে শেষ। যা নিয়ে আসে কুদ্দুস, চা হাতে নিয়ে চুমুক দিল রশিদ। কুদ্দুস বলল, এখন আমি যাই? আগে আমি চা পান করি। চায়ে ভুল থাকতে পারে। চায়ে ভুলে থাকে? থাকে। চায়ের চিনি, মশলা, চা পাতা ঠিকঠাক আছে কি না দেখা উচিত। নয়তো অতিথি যখন আসবে তাদের যদি এভাবে ভুলভাল দিস, তারা তখন অসন্তুষ্ট হবে। হবে কি না? হবে। চা ঠিক আছে, এখন যা বাজারে। সুফিয়ান ঘরের সামনে বসে বসে লিখছে, পাশে 1 কাপ চা, পরনে হালকা ধূসর রঙের ফতুয়া এবং পাজামা। শীত ঠেকাতে শাল পরেছে। ফারদিনা এবং ঝিলমিল তার বাড়িতে উপস্থিত হয়। ফারদিনা আজ পরেছে লাল রঙের মসলিন শাড়ি, কপালে কালো ছোট্ট টিপ, চুল একপাশে রেখে বিনুনি করা। সুফিয়ান তাদের দেখে লেখা বন্ধ করলো, খাতা পাশে রেখে দিল। তোমরা সকাল সকাল এখানে? সুযোগ পেয়েছি তাই চলে এসেছি। আব্বা আজকে আসছেন, ভাইয়ারা তার সাথে ব্যস্ত। এখানে কেন এলে? তোমার চোরগুলো এসছে কিনা দেখতে আসছিলাম। এসছে? আসলে তো দেখতেই। আমি নিশ্চিত ওরা আসবে না, তোমাকে ধোকা দিয়ে গতকাল পালিয়েছে। বলে ফারদিনা মাটির বারান্দায় বসে। আমি কখনো হারি না। ওই যে ওরা এসেছে। ফারদিনা চোখ তুলে দেখলো বদরু হাবলুকে দেখা যাচ্ছে, সাথে আরো 2 জন। সুফিয়ান মসৃণ হাসে। ওরা এসে দাঁড়ায় তাদের সামনে। পরনে 4 জনের সাদা লুঙ্গি, সাদা আর সাদা নেই, ময়লায় জমে কালচে হয়ে গেছে। গায়ে পুরাতন ফতুয়া, চুল দাড়িতে ভরপুর। সুফিয়ান একটি পার্টি দিল। ওরা 4 জন পার্টিতে বসে। সুফিয়ান বলল, তোরা আমার সম্মান রক্ষা করেছিস। তোরা চোর, কিন্তু বয়সে আমার থেকে বড়। আমি তোদের তুই ডাকছি। যেদিন ভালো কোনো কাজ করতে পারবি ওদিন তুমি বলবো, বুঝেছিস? বুঝেছি। চুরি, বাটপারি এসব অন্যায়। আজ থেকে এসব বন্ধ। তোদের কাজ আমি দেব, ফসল চাষের। করবি তো? করবো। এবার বল, তোরা 4 জন মিলে কিভাবে গরু চুরি করতি? বদরু নিচের তলের দিকে চেয়ে বলল, লাল মিয়া, আমার পেছনে বসো। ওর কাজ ছিল রাতে সবার বাড়ি আনাচে কানাচে চোখ রাখা। সোলেমান যারা গরুর ব্যবসা করত তাদের সাথে ভালো বন্ধুত্ব করত, তাদের ঠিকানা জানতো। হাবলু আর আমি গরু চুরি করতাম। চুরির রাতে আমরা একসাথেই থাকতাম। চুরির পরের দিন নদীপথ ধরে গরুগুলো শহরে নিয়ে বিক্রি করতাম। তোদের কৌশল আমার ভালোই লেগেছে। এতটুকু বলেই থামতেই ফারদিনা বলল, শোনো, তুমি তোমার বৈঠক শেষ করো, আমি রাতে অপেক্ষায় থাকবো। ফারদিনার কথা শুনে হাবলু আর বজরু কানে ফুসফুস করে বলল, মেয়েটা সত্যিই পাগল।
কথাটি সোলেমান শুনে খিলখিল করে হেসে উঠল। আসলি কেন? সুফিয়ান প্রশ্ন করল। ততক্ষণে ফারদিন ও ঝিলমিল চলে যায়। ওরা চুপচাপ রইল। শোন, তোদের কাজ আমি ভাগ ভাগ করে দেব। আগে বলুন। সোলেমান, তোর কাজ হচ্ছে সন্ধ্যা থেকে ভোর 6টা পর্যন্ত পুরো গ্রাম ঘুরে ঘুরে দেখা। গ্রাম ঘুরে দেখার কি আছে? বলে আবারও হেসে উঠল সোলেমান। নজর রাখতে হবে এবং কোথায় কি ঘটে সেই ব্যাপারে আমাকে খবর দিতে হবে। এক কথায় গোয়েন্দাদের মতো। পারবি? পারবো। তাদের বৈঠকের মাঝে মজিদ মিয়া উপস্থিত হয়। কাঁধে গামছা, চোখে মুখে আতঙ্কের ছাপ। সুফিয়ান হুনস? কি হয়েছে চাচা? সুফিয়ানের পোলাটা আজ সকালে পাওয়া গেছে। ভালো সংবাদ। কোথায় ছিল? কি অবস্থা পাচুর? বাইচা থাকলে তো ভালো থাকতো, কেউ মাইরা ফালাইছে। কি বলছেন? হ, শরীরে এক ফোঁটাও রক্ত নাই, মন্ডু আলাদা। সূর্য উঠেছে একদম মাথার উপরে, কুয়াশা মোটেই নেই। শামসুলের বাড়িতে কিছু গ্রামবাসী ভিড় করে রেখেছে। আজ সকালে একটা নর্দমার পাশে পাঁচুকে পেয়েছে। সমস্ত শরীর ধবধবে সাদা ছিল। মনে হয়েছে কেউ শরীরে রক্ত চুষে নিয়েছে। মুন্ডুটা সাথে ছিল। পাঁচুর মা চিৎকার করে কাঁদছে। শামসুল পাশেই মাথায় হাত দিয়ে বসে আছে। তার প্রথম একটি কন্যা সন্তান হয়। ভূমিষ্ঠ হওয়ার পরপরই মারা যায়। এরপর দীর্ঘ একটা সময় কেটে যায়। এরপর পাঁচুর জন্ম নেয়। পাঁচুর জন্মের সময় সবাই বেশ খুশি ছিল। আর খুশিটা হারিয়ে গেছে। একজন লোক গিয়ে রশিদ তালুকদারের কাছে সংবাদটি পৌঁছায়। সে বলেছে এই বিষয়ে দারোগার সাথে কথা বলবে, তদন্ত করবে। আপাতত বিষয়টি নিয়ে যেন মাথা না ঘামানো হয়। গ্রামের দুর্নাম হবে রশিদ তালুকদার চান না তার নামে দুর্নাম ছড়াক। দুপুরের পর পাঁচুর জানাজা সম্পূর্ণ হয়। সুফিয়ান ও তার সাথে 4 জন চোর উপস্থিত ছিল। সুফিয়ান তার ঘরের সামনে বসে আছে, হাতে সিগারেট, মুখে চিন্তার ছাপ। বজরু, হাবলু, সুলেমান, লাল মিয়া পার্টিতে বসে আছে। সুফিয়ানের ধোয়া ওদের দিকে যাচ্ছে। লাল মিয়া বলল, আজ আমাদের কি কাজ দেওয়া হবে নাকি চলে যাব? কেন, আজ কি হয়েছে? না, আপনি দেখছি খুব চুপচাপ। সিগারেট টানছি, এই জন্য চুপচাপ। সোলেমানের কাজ আজ রাত থেকেই শুরু। বদ্রু ওখানে কোদাল আছে। রাস্তার পাশে পূব আর উত্তরের কোনাকুনি জমিটা আমার। জমিদারের ছেলে আদিবের থেকে বর্গা নিয়েছি। তুই ওখানে চলে যা। খালি অংশের মাটিগুলো চাষের জন্য উপযোগী কর। সুফিয়ানের ধোঁয়া ওদের দিকে যাচ্ছে। লাল মিয়া বলল। বজরু হাতে কোদাল নিয়ে চলে যায়। সুফিয়ানের সিগারেট শেষ, আর একটা ধরালো। বাকি রইল হাবলু এবং লাল মিয়া। ওরা ওদের দায়িত্ব পাওয়ার জন্য অপেক্ষা করে দাও। দুজন উসখুস করছে। সুফিয়ান নীরব দেখে হাবলু বলল, আমাদের কি কাজ দিবেন? লাল মিয়া, প্রতি রাতে 2 ঘন্টা 2-1-এর জন্য নর্দমার দিকে উকি ঝুঁকি মারবি। পারবি না? পারবো। আর দিনে আমার খেতে চাষ করবি। হাবলু তোদের চাষাবাদে জলের ব্যবস্থা করে দেবে। আমিও তোদের সাহায্য করব। বুঝেছিস? বুঝেছি। এখন যা, কাজে লেগে পড়। সন্ধ্যার সময়টাতে ঘরের সামনে আলো জ্বালিয়েছে। তার চারপাশ ঘিরে সবাই বসে আছে। রশিদ বসে বসে পান চেবুচ্ছে আর একটু পর পর পিকদানিতে পিক ফেলছে। ঠোঁট লাল। অলুইয়ের সোনালি আলোয় তার পরনে জমকালো পোশাক আরো ঝলমলি উঠেছে। উলুইয়ের অন্য পাশে আদিব, আরিফ এবং সাইম এবং রায়ান। জীবনেসা সবার জন্য চায়ের ব্যবস্থা করে নিজ হাতে চা বানিয়েছে আজ। উলুইয়ের তাপে সেও বসে গম্ভীর গলায় রশিদকে লক্ষ্য করে বলল, একটা কথা বলার ছিল, যদি তুই অনুমতি দিস তবেই বলবো। পিক ফেললে পিকদানিতে রশিদ। এরপর জবাব দিল, তুই আমার আদরের বোন, অনুমতি চাইছিস কেন বল? ফারদিনার বিয়ের বয়স হয়েছে, যুবতী মেয়ে, এখনই সময় বিয়ের। সংস্কার বলে একটা কথা আছে, যত দ্রুত বিয়ে দিবি সম্মান বেঁচে যাবে। ওকে বিয়ে কে করবে? ওকে বিয়ে করলে তো আমরাই। বাকি কথা গিলে ফেলো সায়াম। তার কাঁধে হাত রেখে আরিফ, ওকে কে বিয়ে করবে মানে? আমাদের মেয়ে কত সুন্দরী, বিয়ে আমরা স্বর্ণ অলংকার সবই তো দেব। রশিদ নড়ে চড়ে বসল। আদিপ চা পান করছে। বিয়ের আলাপে সে মতামত পোষণ করলো না। রশিদ বলল, ভেবে দেখবো, প্রতিটি সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়া উচিত। কি উচিত কিনা? উচিত। আমার 4 ছেলের একমাত্র বোন ফারদিনা, ওদের মতামত নিতে হবে। আমরা এই বিষয়ে পরে আলাপ করব। কুদ্দুস উপস্থিত হলো লণ্ঠন হাতে।
খামার থেকে এসেছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে এসেছে। কুদ্দুস বলল, কি নিয়ে আলাপ হচ্ছিল? মুখে অজানা হাসি। জেবুন্নেসা বলল। ফারদিনার বিয়ে নিয়ে। আমি এখনো বিয়ে করিনি। বলল কুদ্দুস। এরপর হেসে উঠল। সেই সাথে সায়েম, রায়ান, আরিফও হেসে উঠল। তুই কি ভাবছিস তুই সর্দারের মেয়ে বিয়ে করবি? আপনি বললে আমার কোনো আপত্তি নেই। বলে লজ্জা পেল যেন। সবে ওর কথা শুনে হেসে ফেলল। রশিদ বলল। ফারদিনা তোর বোনের মতো, তোর ছোট্ট বোন কি হয়? বোন, বুঝেছি আমি। গতকাল সুফিয়ান আদিবের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত দেখা হলেও কথা হয়নি। আজ তার সাথে দেখা করতে যাবে বলে নিশ্চিত করল। তবে এখনই নয়, রাতের খাবার তৈরি করছে। চুলোয় ভাত বসিয়েছে। সিদ্ধ ভাতের ঘ্রাণ আসছে। ভাত পুরোপুরি হাউতে আর মাত্র 10 মিনিটের মতো বাকি। নিপ কলম দিয়ে সাদা কাগজে গল্প লিখছে। 10 মিনিটে 5 থেকে 6টা লাইন তৈরি করে যাবে। এমন সময় নুপুরের আওয়াজ ভেসে আসলো। লেখা বন্ধ করলো। আশেপাশে আর কোনো ঘর নেই। এক বাড়িতে সে একাই থাকে। ঠকঠক শব্দ আসলো। দরজায় টোকা দিচ্ছে কেউ। কিছুক্ষণের জন্য ফারদিনাকে সন্দেহ করলো। এরপর দরজা খুলে দিল। দরজার ওপাশের মানুষটাকে দেখে অবাক হলো। বাইজি কোনো মেহের? আপনি এত রাতে এখানে? ভিতরে আসতে বলবেন না? সুফিয়ান 2 সেকেন্ড চুপ থেকে বলল। আসুন। আপনার ঘরটি সাধারণের ভেতর অসাধারণ, বেশ পরিপাটি, সাজানো গোছানো। মিথ্যা বলছেন। ভাতের গন্ধ আসছে। চুলায় নিশ্চয়ই ভাত। হ্যাঁ, আপনি এই রাতে এখানে কেন? আপনাকে দেখতে এলাম। খোঁজ পেলেন কিভাবে? রায়ান দিয়েছেন। চোখ পড়লো টেবিলে। কিছু বই সাজানো। তৃতীয় সারির বইয়ের নাম শিডি ফরহাদ। মেয়ের জিজ্ঞেস করলো। আপনার জীবনে স্ত্রী আছে? আছে। সে কি ফারদিনা? ভাতটা নামিয়ে আসি। আসুন। ভাত নামিয়ে সুফিয়ান আসলো। মেয়ের বেতের চেয়ারের উপর বসে আছে। মাঝে ছোট্ট একটা টেবিল, তার উপরে লণ্ঠন। সামনের চেয়ারে এসে বসে সুফিয়ান। 1 কাপ চা দিল মেহেরের দিকে। মেহের বলল। চা আপনি বানিয়েছেন? হ্যাঁ, চা ভালো বানাই, খেয়ে দেখুন। আপনি খাবেন না? 1 কাপ খেয়েছি, বেশি খেলে ঘুমিয়ে ধরবে না। আপনি অনুমতি দিলে একটা সিগারেট ধরাই। আচ্ছা। সুফিয়ান সিগারেট বের করে মেজে ধরলো। লম্বা একটা টান দিয়ে ধোয়া ছাড়লো। মেয়ের তাকে থেকে বলল। আপনি যেভাবে বসে সিগারেট টানছেন দেখে ইংরেজদের মতো মনে হচ্ছে, ভালো লাগছে। সুফিয়ান চাপা স্বরে হেসে উঠল। অসাধারণ হাসি। মেহের বলল, এর আগে এত সুন্দর হাসি দেখেনি, আজই দেখেছে। বলল। আপনার হাসি অনেক সুন্দর। ফারদিনাও বলেছে। বলেছে? মুখে বলেনি, তবে ওর চাহনি দেখে বুঝেছি। সবার চাহনি দেখে মনের কথা ধরে ফেলেন? ধরতে পারি। বলুন তো আমি কি ভাবছি? আপনি ভাবছেন লোকটা আমার জন্য বিরক্ত নয় তো? সত্যিই তাই ভেবেছি। বললেন না তো আপনার জীবনের সিঁড়িকে? এখনই বলবো না। কেন? যাকে ভালোবাসি তাকেই বলিনি। আমি এসেছি বলে বিরক্ত হয়েছেন? একটু হয়েছে। কেন এসেছেন এখনো পরিষ্কার করে বলেননি। জানতে এসেছিলাম আপনার জীবনের সিঁড়িকে। অন্য একদিন বলবো। সেদিন আমাদের বাড়িতে আসবেন, আমি ঠিকানা লিখে দিয়ে যাচ্ছি। বলে একটা সাদা কাগজে কিছু লিখলো। কাগজটা সুফিয়ানের দিকে এগিয়ে দিল। সে নিল। আজ তাহলে উঠি। সুফিয়ান এখন তালুকদার বাড়ি যাবে। আদিবের সাথে কথা বলে দ্রুতই ফিরবে। সঠিক সময় ঘুম দরকার, না হলে বিষণ্ণতা দেখা দেয়। আজ চাঁদ যেন একটু দ্রুতই দেখা দিল। পূর্ণিমা এখন। পূর্ণিমার চাঁদ নাকি সুন্দর হয়। রাতটা চাঁদের মৃদু আলোয় আলোকিত। চাঁদের আলো ধরেই তালুকদার বাড়ির পথে হাঁটছে সুফিয়ান। আদিব বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল, সিগারেট টানছে। সুফিয়ানের সাথে দেখা হয়। আদিব আগ বাড়িয়ে বলল। আমি জানি তুই কি বলতে এসেছিস। যাগ্গে সেসব ছাড়, সন্ধ্যা থেকেই তোর জন্য অপেক্ষা করছিলাম। জানিস তো আমার বাকি 3 ভাইয়ের সাথে একদম মানসিকতা মেলে না। আমি জানি আদিব ভাই। কিসের আদিব ভাই? তুই আমার বন্ধু, আমি তোকে ভাই তাই এর চোখে দেখি না। তুই ডাকবি তো? ডাকবো। শামসুল ছিল বলে একটা সিগারেট সুফিয়ানের দিকে এগিয়ে দিল। ও খুব কষ্ট পাচ্ছে। চাচা কি বলল?
টাকা দিয়েছে। ওর বউ নাকি অসুস্থ হয়ে পড়েছে, চিকিৎসার জন্য শহরে নিতে হবে। সুফিয়ান সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, কত দিয়েছে? 15 টাকা। কি বলছিস, এত টাকা? আব্বা শুধু দিয়েছি না, বরং অনেক কথাও শুনিয়েছে। তার টাকা হজম হওয়া এত সহজ নয়, জানিস তো। হুম। ভেতরে চল। না, যাব না এখন। কেন, অসুবিধা কোথায়? তোর মামাতো ভাই এসেছে? না, আগামীকাল আসতে পারে, নিশ্চিত নই। ওকে দিয়ে তোর কি কাজ? কিছু নয়, চল ঝিলমিলের হাতে 1 কাপ চা খেয়ে আসি। সুফিয়ান সিগারেট ফেলে দিল। ঝিলমিল রান্নাঘরে কুদ্দুসের সাথে রান্নার কাজ করছিল। এমন সময় ডাক পড়ে আদিবের। আদিব বলল, আমাদের দুজনের জন্য 2 কাপ চা আমার ঘরে নিয়ে আয়। তোমরা যাও, আমি নিয়ে আইতেছি। ঝিলমিল সুফিয়ানকে গভীরভাবে লক্ষ্য করলো, বলল, আদিবের ঘরটা হলো পুকুরের কাছে। ঘরটা থেকে পুকুরটা স্পষ্ট দেখা যায়। পুকুরের জল কখন কখন মাছের সাঁতারে ঢেউ ওঠে সেটাও দেখা যায়। সুফিয়ান বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরলো। চিন্তিত ভঙ্গিতে আদিবকে লক্ষ্য করে বলল, আমি একটা বিষয়ে ভেবে পাই না। কোন বিষয়ে? আদিব কিছু দলিল নিয়ে ঘাটাঘাটি করছে। পাঁচকুকে কারা মারলো? শামসুল সামান্য একজন কৃষক, শত্রু নেই, তাহলে ওকে এভাবে কারা মারলো? হয়তো পূর্বপুরুষদের শত্রু। না, এর পেছনে অন্য কারণ থাকতে পারে যা আমরা দেখছি না। তুই কি বলিস? এরকমই কিছু হবে। সেসব ছাড়, চা চলে এসেছে, চা পান কর। ঝিলমিল 2 কাপ চা নিয়ে উপস্থিত হয়। 1 কাপ আদিবের দিকে এগিয়ে দিতে দিতে বলল, তোমার সর্দার এক্ষুনি ডাকতেছে। আদিব সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, তুই থাক, আমি আসছি। ঝিলমিল সুফিয়ানের দিকে চা গিয়ে বলল, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। তুই মিথ্যা বলে আদিবকে যেতে বললি কেন? তুমি বুঝা ফেলাইছো? কে মিথ্যা বলে আর কে সত্য বলে তা বোঝা যায়। এখন বল, মিথ্যা বললি কেন? আইস পূর্ণিমা, পূর্ণিমার রাইত অনেক সুন্দর হয়। ফারদিনা চাইছে তুমি ওরে লইয়া একটু ঘুরে আসো। আজ আমার সময় নেই। তাছাড়া চাচা আছেন বাড়িতে, জেনে গেলে আমাকে উনি অসৎ ভাববেন। তোমার আলিমনগরের সবাই চেনে, তোমার মতো সৎ পোলা আর নাই। যাও, সমস্যা হইবে না। সবার চোখ ফাঁকি দিয়ে ঘুরে বেড়ানোটাও অন্যায়, জানিস তো? এটা কোথায় বলা যাবে? আমার বইয়ে। তার মানে তুমি চাইবা না? সুফিয়ান চায় 1 চুমুক দিয়ে বলল, শিমুল তলা অপেক্ষা করছে, যা ওকে পাঠিয়ে দে। আর শোন, ওকে বলবি চুলগুলো খোঁপা করে আসতে, মনে থাকবে? থাকবে। সুফিয়ানের হাতে বাঁশি নিয়ে শিমুল তলায় বসে আছে। সুর ধরার চেষ্টা করছে, অথচ নতুন সুরের সন্ধান করতে পারলো না। উদাসীন লাগছে। দৃষ্টি এলোমেলো করে ফেলো। ডান দিকে খোলা মাঠ, মাঠের সংস্পর্শে শিমুল গাছ। ঠিক তার বাঁদিকে তালুকদার বাড়ির পথ। ফারদিনা লণ্ঠন হাতে এগিয়ে আসছে। সুফিয়ানের চোখ পড়ে সেদিকে। মনের অজান্তে ঠোঁটের ফাঁকে হাসি চলে আসলো। বাঁশির সুর তৈরি হলো। ফারদিনা শুনছে। এই সুর সেদিনের মতো নয়, এ যেন প্রেমের বার্তা। ফারদিনা লণ্ঠন হাতে বসে তার পাশে, লণ্ঠন রেখে দেয় এক পাশে। সুফিয়ান সুর থামিয়ে বলল, কেমন লাগলো? খুব সুন্দর। আজকে সুরে কি ছিল? কাউকে কাছে টানার। সে কে? তুমি। খোপা চুলে সুন্দর লাগছে, কিন্তু একটা জিনিসের কমতি আছে। সেটা কি? মালা। আমার বুঝি মালা দেওয়া উচিত ছিল? সুন্দর লাগছে না নিশ্চয়ই, আগামীকাল পরবো। সুফিয়ান পাঞ্জাবের পকেট থেকে গোলাপ ফুলের একটা মালা বের করলো। ফারদিনার চুলের খোপায় গুজে দিল। সে বেশ অবাক হলো, বেশ খুশিও হলো। বলল, তুমি কিনে এনেছো? আমি বানিয়েছি। গোলাপ আমার পছন্দের ফুল, আমার হাতে লাগানো গাছ। গন্ধটা সুন্দর না? সুন্দর। তুমি খুশি হয়েছো? অনেক খুশি হয়েছি। আজ পূর্ণিমা, আজ কেন বেরোতে চাইলে? কি আছে এ রাতে? আজকের রাতটা সুন্দর হয়, অনেক আলোকিত হয়। চারদিকে তাকিয়ে দেখো কতটা আলোকিত, সুন্দর না? খুব সুন্দর। তুমি অনুমতি দিলে আমি একটা সিগারেট ধরাই? ধরাও। ধোঁয়া আমার দিকে আসবে, দেখো। সুফিয়ান সিগারেট ধরিয়ে ফুকে সরু ঠোঁটে ধোঁয়া ছালো।
ধোয়া উড়ে ফারদিনার দিকে গেল। সে উচ্চ স্বরে হেসে উঠল। সুফিয়ান বলল, তুমি অল্পতেই খুশি হয়ে যাও, চলো হাঁটি। খোলা মাঠে মাঝ বরাবর পর্যন্ত দুজনে চুপচাপ। ফারদিনা কথা না বলে চুপচাপ থাকতে পারে না, কষ্ট হয়, দম আটকে আসে। সুফিয়ান বলল, কিছু বলো। তোমার চোরদের খবর কি? ওদের আজকে কাজ বুঝিয়ে দিয়েছি, কিছু কাজ আজ করেছে, আগামীকাল থেকে সময় মতো কাজে আসবে। তোমার ওদের নিয়ে পরিকল্পনা কি? ভালো মানুষ মানুষ হিসেবে গড়া, খেটে খাওয়ার আনন্দ, অন্যায় থেকে দূরে থাকা। চোর কখনো ভালো হয় না। এখন তোমার ভয়ে ওরা দুদিন আসবে ঠিকই, এরপর সুযোগ বুঝে তোমার ক্ষতিটাই আগে করবে, দেখে নিও। ওরা পরিবর্তন হবে, আজ ওদের দেখেই বুঝেছি। আর একটা সিগারেট ধরাও। বাঁশি বাজাবে? আমি পারি না। চেষ্টা করো। ফারদিনার আইলের উপর বসে পাশে সুফিয়ান বসলো, বাসে সুর ধরল, কিন্তু সুরের কোনো মানে হলো না। সুফিয়ান হেসে উঠল, তার হাসিতে ফারদিনাও হেসে উঠল। হাসি থামিয়ে ফারদিনা বলল, তুমি আমাকে শিখিয়ে দেবে? দেব, অন্য একদিন। ফারদিনা কিছুক্ষণ নীরবে নিভৃতে সুফিয়ানকে দেখলো, এরপর দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি সবসময় পাপ পুণ্যের হিসেব করো, প্রেম পাপ নাকি পবিত্র? প্রেম পবিত্র, কিন্তু মানুষ প্রেমকে পাপ করে তোলে। একটা প্রেমের ছন্দ শোনাও। প্রদীপ জলে মনের কোণে, তোমার চোখে সুখের ঢেউ, সন্ধ্যার মিষ্টি হাওয়া বলে তুমি মিষ্টি কেউ, তুমি হাসলেই রাতটা জাগে, তারারা গায়ে মৃদু গান, প্রেমে ভেজে প্রদীপ শিখা, তুমি আমি এক স্বপ্নমান। মাঠের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে সুফিয়ান, পাশেই ফারদিনা। সুফিয়ানের শালটা দমকা হাওয়াতে উড়ছে। মাঠের শেষ প্রান্তে তীব্র বাতাস, যেন ঠান্ডা শুরুর প্রথম ধাপ এখানে শুরু হয়। ফারদিনা বলল, তোমার মা বাবা নেই? না, দুনিয়া থেকে চলে গেছেন আমায় একা রেখে। কিভাবে মারা যান? মায়ের জন্ডিস হয়, টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি। 1869 সালের 30 অক্টোবর রোজ বুধবার বেলা ঠিক 11:30টায় আমার মা মারা যান। তার শোক সহ্য করতে না পেরে আব্বাও কিছুটা সময়ের মধ্যে মারা যান। সুফিয়ান ফারদিনের মুখোমুখি হয়ে বলল, আমিও যাকে ভালোবাসি সে মানুষটা আমার জীবন থেকে চলে যাওয়ার আগেই যেন সৃষ্টিকর্তা আমাকে নিয়ে নেন। আমার কখনো কখনো কি মনে হয় বলবো? বলো। আমি অনেক বেশি সুখী, বাকি সুখ পাওয়ার আগেই বোধহয় আমি দুনিয়া থেকে চলে যাব। এগুলো তোমার মনের ভুল, আমাদের ভাগ্যে কি আছে আমরা জানি না, তবে সব সময় আশা রাখতে হবে আমরা ভালো কিছু পাবো। আমরা সৃষ্টিকর্তার উপর যেমন ভরসা রাখবো, তিনি ঠিক তেমনটাই উপহার দিবেন, বুঝেছো? সুফিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে চারিদিকে দেখলো, বলল, আমার মনে হচ্ছে কেউ লুকিয়ে লুকিয়ে আমাদের উপর নজর রাখছে, চলো ফিরে যাই। তুমি কি নাচ পছন্দ করো? কেন? ওই দিন তুমি বাইজিদের নাচ দেখলে, এই জন্য মনে হলো। ভুলবশত ওদের নাচ দেখে ফেলেছি। ওরা অনেক সুন্দরী, মেহের কাশ্মীরা সুন্দর না? তোমার থেকে বেশি নয়। বাড়ির কাছাকাছি তারা চলে আসে। সুফিয়ান একবার থ হয়ে দাঁড়িয়ে আশেপাশে দেখলো, অজানা কারো নজর টের পাওয়া যাচ্ছে, নিশ্চয়ই কেউ নজর রাখছে, কিন্তু কাউকে দেখা গেল না। ফারদিনা প্রাচীরের দরজা খুলে প্রবেশ করতে সুফিয়ান বলল, শোনো। কিছু বলবে? পূর্ণিমার চাঁদের চেয়েও তুমি সুন্দরী। সকাল সকাল রশিদ তালুকদারের খোঁজে আসেন গ্রামের দারোগা নুরুল হুদা খান। ঘরের সামনে চেয়ারে বসে আছেন রশিদ তালুকদার, হাতে ছড়ি নিয়ে ঘরের ভেতর থেকে বেশ গম্ভীর মুখে বের হন। দারোগার বিপরীত চেয়ারে বসলো কুদ্দুস, চা নিয়ে আসে। চা দিয়েছে কাছের পাত্রে। রশিদ বলল, অতিথিদের রূপার পাত্রে চা দিবে, এটা কতবার বলেছি? জি, অনেকবার। তাহলে ভুলে যাস কেন? কুদ্দুসের মাথা নিচু। এরপর থেকে অতিথিদের রূপোর পাত্রে চা দিবি, মনে থাকবে? থাকবে। আমাকে এত সম্মান দেখানোর কিছুই নেই। গতকাল আমার চিঠি নিশ্চয়ই পেয়েছেন, কি বুঝলেন? আপনাদের শার্টটা বানানো ভুল ছিল, নিব কলমের কালি কম ছিল। কুদ্দুস রশিদের কথা শুনে দাঁত বের করে হেসে উঠল। নুরুল গলা পরিষ্কার করে নড়ে চড়ে বসলো, বলল, আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করেছি আর আপনি তামাশা করছেন? চা ঠান্ডা হয়ে যাবে, আগে চা পান করুন। চা পান করলে কি হয় জানেন? না। চা মন মনে রাখে। চায়ে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরের পলিফিলন দূর করে। ভাবছেন আমি কি করে জানলাম? বলছি ডাক্তার এমব্রিয়ান চার্লস এর একটা বই থেকে।
আরও অনেক কিছু জেনেছি, পরে বলবো। আপনার প্রশ্ন বলুন।